এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের সন্ধ্যাকালীন সবথেকে জনপ্রিয় একটি শো বলতে পারেন, এক্সপ্রেস অনলাইন। এবং আমার সাথে এই মুহূর্তে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি। আমরা এই অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনা করে থাকি, মানে প্রত্যেকটি জেলার যে বিশেষ বিশেষ খবর আমরা অবশ্যই আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকে আমাদের প্রতিনিধিরা। এবং সব থেকে প্রথমেই আমি শো শুরু করার প্রথমে বলতে চাই, আমাদের টোল ফ্রি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। নানান ধরনের আপনাদের মনে অবশ্যই প্রশ্ন হয় বিপ্লবদা, কিন্তু অনেকেই ফোন করে আমাদেরকে বলেওছে এবং আমরা খুব ভালো ভালো সেখান থেকে ফিডব্যাক পাই। আমরা প্রথমে চলে যাব আমাদের প্রথমে জেলার দিকে কি খবর সেখানে দেখতে প্রথমে যাবো আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে। ফের বেআব্রু রাজ্যের হাসপাতালের সুরক্ষা। আবারও রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। আরজি করের পর এবার ধর্ষণ অভিযোগ পাঁশকুড়া হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতনের অভিযোগ, মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। বিপ্লব দা, এই ঘটনাটি ঘটেছে 3 দিন হয়ে গেল, কি বলবেন আপনি? একদম, তুমি যদি দেখো এই ঘটনার যে পরিপ্রেক্ষিতে তুমি যদি দেখো, তাহলে এই ঘটনাটা ঘটেছে আমাদের 15 তারিখে। একদমই 16 তারিখে এই খবরটা সংবাদ মাধ্যমের কাছে আসে এবং পুরো ব্যাপারটা সবাই জানাজানি হয়। তারপর থেকে লাগাতার চলে, বিরোধী রাজনৈতিক দলগুলো আঙুল তুলতে শুরু করে, অভিযোগ করতে শুরু করে। যেটা হচ্ছে, তোমাকে একদম এই ঘটনা প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, যে একটা সরকারি হাসপাতালে দায়িত্ব দেওয়া ছিল এই যে যারা আয়ার কাজ করে বা যারা অ্যাসিস্ট্যান্ট নার্সের কাজ করে তাদের একটা বা ইসে দেওয়া ছিল, কন্ট্রাকচুয়াল হিসেবে রাখা ছিল। একদমই তাই। এবং তাদের যে হেড আর কি নিয়োগ করে, যিনি থাকেন আর কি এই হসপিটালে, তিনি সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত থাকতেন। এবং সেই ছেলেটি প্রথমে 1 বছর ধরে একটি মেয়ে কথা বলতে পারেনি, তার সঙ্গে এরকম শারীরিক নির্যাতন হয়, নির্যাতন বলবো না, ধর্ষণের মতো ঘটনা ঘটে, যেটা বলতে সে সাহস পায় না। তাকে হুমকি দেখানো হয়েছিল, পারিবারিক হুমকি, চাকরি চলে যাওয়ার হুমকি। পাশাপাশি যেটা এর পরে আরেকটি মেয়ে কিন্তু এইভাবে আক্রান্ত হয়। তারপরে 3য় নম্বর যে মেয়েটি যখন আক্রান্ত হয়, 3য় নম্বর মেয়েটির সঙ্গে যখন এই আচরণটা করে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা 3য় নম্বর মেয়েটি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে জনমানুষে আসে, পুলিশে অভিযোগ করে। বিপ্লব, মনে হয় যে এই বিষয়ে আরো বেশি ভালো হবে, আরো বেশি স্পষ্ট হয়ে যাবে আমরা যদি আগে প্রতিবেদনটা দেখে নিই। একদম, আমরা অবশ্যই আগে প্রতিবেদনটা দেখে নেব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসছি। কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। আরজি করের পরও আবারও রাজ্য সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। মুখ বন্ধ রাখতে দেওয়া হয় হুমকিও। একাধিকবার ধর্ষণের অভিযোগ ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। একজন মুখ খুলতেই এক এক করে বেরিয়ে এলো একাধিক নির্যাতনের। ইতিমধ্যেই মুখ খুলেছে 3 নির্যাতিতা। জানা গেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসাবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক। তার দাবি, ওই কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান, যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন, তিনি হাসপাতালের ভেতরেই একাধিকবার ধর্ষণ করে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর সোমবার পাঁশকুড়ার থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের।
পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। নির্যাতিতা বলেন, সম্পর্কে না আসলে বাড়ির সদস্যদের মেরে ফেলার হুমকি দিত অভিযুক্ত ব্যক্তি, এমনকি কাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিত বলে অভিযোগ করেন নির্যাতিতা তরুণী। যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আরও এক নির্যাতিতা মুখ খোলেন নির্যাতন প্রসঙ্গে। তিনি বলেন, রবিবার বেশিরভাগ স্টাফদের ছুটি থাকার সুযোগ নিয়ে এই অভিযুক্ত ব্যক্তি এই কাজ করতেন। না, কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন? না, জানাতে পারিনি। কি কারণে? কাল বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল তাই। অভিযোগ দায়ের হওয়ার সাহস পায় আরও এক মহিলা নির্যাতিতা। তিনি একই অভিযোগ। তোমার কাজ চলে যাবে। আমরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ওখানে ঢুকেছিলাম কাজে, সবাই এটাই করেছে। আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে, তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মান সম্মানের সব কিছুর জন্য। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যেন জেলে পচে মরে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী বলেন যে এই নির্যাতন চালাতো তার আড্ডাখানা ছিল হাসপাতাল। সকালে আসতো, রাত্রির 11টায় যেত। তিনি প্রশ্ন তোলেন, কোনো স্টাফ এতক্ষণ থাকে? দীর্ঘদিন ধরে এই নক্কারজনক কাজ করতে বলে অভিযোগ করেন তিনি। কাজ চলে যাওয়ার ভয়ে চুপ থাকতেন বলেও জানান তিনি। এই কারণে অভিযুক্তের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে বলে জানা যায়। ঘটনা সামনে আসতেই অবশ্য শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য কমিটির মেম্বার সিন্ধু সেনাপতি জানান, তৃণমূলের সক্রিয় কর্মী এই অভিযুক্ত। তৃণমূল নেতার মদতে এই আধিপত্য বিস্তার করেছিল বলে অভিযোগ করেন। ঘটনা আজকের নয়, যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা, সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। ঘটনা অস্বীকার করেছে তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শেখ শাহিউদ্দিন। কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন, কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এই প্রসঙ্গে রাজনৈতিক তরজা চলতে থাকলেও দিনের পর দিন ঘটতে থাকায় নির্মম ঘটনার দায়ভার নেয় না কেউ। পেটের দায়ে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই 8-10 হাজার টাকার কাজ করতে আসা অনেক মেয়ে নিত্যদিন তাদের এই অত্যাচারের মুখে পড়তে হলে প্রশ্ন ওঠে, নিরাপত্তা কোথায়? নির্যাতিতাদের এখন একটাই দাবি, অভিযুক্তের শাস্তি চায়, মৃত্যুদণ্ড চায় ব্যক্তি। আরজি করের ঘটনার পর আবারও সরকারি হাসপাতালে দিনের পর দিন ঘটে থাকা এই ঘটনা প্রমাণ করে যে বজ্র অটুনি ফুসকা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। আমরা দেখলাম সেই চিত্র, সেই অসহায় তরুণীদের আমরা দেখলাম। আচ্ছা, তারা তো গেছিল এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে শুধুমাত্র নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে বলে, নিজের আরো সঠিক দিকে, একটা সঠিক রাস্তার দিকে এগোবে বলে, মানুষের সেবা করবে। কি বলবে? মানুষের সেবা করবে বলে, অবশ্যই মানুষের সেবা করবে, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল বিপ্লব দা। একদম তোমাকে বলি যে এই যে ছেলে মেয়েগুলো যারা, যে 3টে মেয়ে অভিযোগ করছে, তারা চাকরি পাবার জন্য অবশ্যই একটা মোটা টাকা এই অর্গানাইজেশনকে দিয়েছিলেন, যেটা পরিবারের নিতান্ত গরিব পরিবারের, তারা মোটা টাকা দিয়ে তারা চাকরিটা পেয়েছিল। একদম। আর তাদের
মায়না কত? তাদের মায়না হচ্ছে 8,000 থেকে 10,000 টাকা। আর এই টাকার মধ্যে তারা এখানে চাকরি করতো কেন? তুমি বলবে, তোমার প্রশ্ন থাকবে এত তাড়াতাড়ি সহ্য করলো কেন দীর্ঘদিন ধরে? কারণ তারা তাদের পরিবার থেকে একটা টাকা এনে দিয়েছিল, সেই টাকাটা সংসারে ফেরত দিতে হবে, দায়বদ্ধতা সংসারের প্রতি। কিন্তু কোথাও গিয়ে নিজের কাছে নিজেকে খুব অপমানিত লাগছিল। আর এই সমস্ত জাহিরের মতো লোক একেবারে সমাজের শত্রু এরা। একদম এই লোকগুলো আজকে শুভেন্দুবাবু অভিযোগ করেছে শাসক দলের সঙ্গে যুক্ত ছিল, একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি দেখা গেছে। পাশাপাশি এর আগের দিন সিপিএম এসইউসিআই বিক্ষোভ দেখিয়েছে। একদম তোমাকে বলে রাখি, আগামীকাল মহিলা কমিশন থেকে এখানে যাওয়ার কথা চলছে। সেখানে দাঁড়িয়ে আজকে শুভেন্দুবাবু যখন অভিযোগ করছে, আমাদের প্রতিনিধি পাল্টা ধরেছিল তৃণমূলের লোকদের, তখন একটা কথাই বলেছিল তৃণমূল নেতৃত্ব, একদম, যে এই আব্বাসকে কিন্তু দেখা গেছে মানে বিজেপি সুশীর অধিকারীর বাবার সঙ্গে বেশ কয়েকটা ছবি এই হসপিটালের উদ্বোধনের সময়। তার মানে এই যে জাহিরের কথা বলা হচ্ছে, এ আদতে সমস্ত সময় রাজনৈতিক লোকদের পাশে থেকে নিজের প্রভাবটাকে বিস্তার করে রাখতো। আর এই প্রভাব বিস্তার করেই এদেরকে ভয় দেখাতো। আমার মনে হয় আমাদের ডেস্কে যিনি কাজ করেছেন, কপিরাইটার আমাদের ডেস্কে যিনি ছিলেন, সুব্রত চক্রবর্তী, যথাসম্ভব আমরা জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারছি না, যদি সুব্রতকে আমরা এই বিষয়টা 3 দিনের অবজারভেশন সুব্রত আমাদের সঙ্গে ছিল, যদি সুব্রতর সঙ্গে আমরা একটু কথা বলতে পারি তাহলে। সুব্রত, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা সুব্রত, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। তোমাকে আমি বলে রাখি, আজকে যে পূর্ব মেদিনীপুরের সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলা হচ্ছে, আজ প্রায় 4 দিনের মাথায় পড়লো। আগামীকালকে ওখানে মহিলা কমিশনের লোক আসবে। এই 4 দিনের প্রেক্ষাপটে কিন্তু দেখা গেছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে প্রথম দিন বলা হয়েছিল যে শাসক দলের মদতপুষ্ট, কালকে শুভেন্দুবাবু চিৎকার করে বলেছে। তার আগের দিন এসইউসিআই বিক্ষোভ দেখিয়েছে, স্মারক জমা দিয়েছে সুপারকে। আজকে শুভেন্দুবাবু তারস্বরে গলা ফাটিয়ে বলেছেন এরা তৃণমূলের ছত্রছায়ায় থেকে যা খুশি তাই এরা হসপিটালের মধ্যে করেছে, হসপিটালকে আর মানুষের পরিষেবা দেওয়ার জায়গা রাখেনি, হসপিটাল এখন রেপ এক ধর্ষণের কারখানা হয়ে গেছে। এই প্রশ্নে 3 দিনের সার্বিক যে তথ্য, সেই তথ্যটা যদি তোমার কাছে কি আছে একটু যদি তুলে ধরো। বিপ্লব, প্রথমেই যে বিষয়টা আগে জানিয়ে রাখবো সেটা হচ্ছে যে হাসপাতাল মূলত হচ্ছে একটা চিকিৎসা পরিষেবা ক্ষেত্র। সেই চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে যদি মানুষ প্রতিনিয়ত এখানে যদি যারা চিকিৎসা পরিষেবা দেবেন তারাই যদি তাদের জীবন সংশয়ে দাঁড়িয়ে যায়, তাদের সম্মান যদি সংশয়ের মুখে দাঁড়িয়ে যায়, এখানে সব থেকে বড় প্রশ্ন তাহলে কারা মানুষকে চিকিৎসা পরিষেবা দেবেন, এটা কিন্তু প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই পাঁশকুড়ার ঘটনা আসার আগেও কিন্তু যে 2টি ঘটনা আমাদের সামনে এসেছিল, আরজিকর ইস্যু এবং আরজিকর ইস্যুর বিষয়ে তুমি জানো যে গোটা একটা বছর কিভাবে একটা থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, বারংবার অভিযোগ, পাল্টা অভিযোগ, আন্দোলনের মধ্য দিয়ে রাত্রি জায়গা থেকে শুরু করে বিভিন্ন বিষয়। পাঁশকুড়ার ঘটনা ঠিক আগের মুহূর্তে কিন্তু আমরা যদি দেখি যে রথযাত্রার দিন কিন্তু কলকাতায় সেখানে আইনি কলেজের ছাত্রী সেই বিষয়টি প্রকাশ্যে আসে এবং তারপরে তুমি দেখো লাগাতার কিন্তু এই ধরনের বিভিন্ন জায়গা ক্ষেত্রে থেকে কিন্তু এই ধরনের মহিলাদের ওপরের অত্যাচার বা ছাত্রীদের ওপর অত্যাচারের বিষয়টা কিন্তু সামনে আসছে এবং যা নৃশংসতার নজিরকে ছাড়িয়ে গেছে বললেও কম বলা হয় পাঁশকুড়ার এই ঘটনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বারংবার কিন্তু কাদা ছোড়াছড়ি এই একটি বিষয় কিন্তু হচ্ছে। এই কাদা ছোড়াছড়ির যে বিষয় সেটা কিন্তু অত্যন্ত মানে ধিক্কারজনক। কেন এটাকে ধিক্কারজনক বলা হচ্ছে যে আগে রাজনৈতিক রং চড়ানোর আগে দেখতে হবে এটি সেই মানুষ, তারা কিন্তু কারো মা, কারো বোন, কারো পরিবারের একজন সদস্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা কিন্তু এই রাজনৈতিক বিষয়টাকে কিন্তু কাদা ছড়াছড়ি করতে কিন্তু ব্যস্ত। তবুও এই বিষয়ের মধ্য দিয়ে যে তথ্যটা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে যে ধর্ষণকাণ্ডের পরেই কিন্তু পাঁশকুড়া যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতাল চত্বর কিন্তু কার্যত থমথমে হয়ে রয়েছে এবং নিশ্চিদ্র নিরাপত্তা সেখানে কিন্তু ফেলা হয়েছে। পুলিশ
পিকেটিং হচ্ছে এবং যেমনটা খবর রয়েছে, তুমি যেমনটা বলছিলে যে আগে মহিলা কমিশনের পক্ষ থেকে সেখানে তারা যাবে এবং তার পরবর্তী সময় যেমনটা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এসইউসিআই বামেদের পক্ষ থেকে সেখানে কিন্তু একাধিক কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছে। কিন্তু এই যে পদক্ষেপ বা এই যে প্রতিবাদের যে ঝাঁজ, এই জায়গায় দাঁড়িয়েও আদতে কি এই যে নির্যাতিতা সে কি সঠিক বিচার পাবে, প্রশ্ন চিহ্ন এখানে। কারণ আমাদের অতীত থেকে কিন্তু অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতায় রয়েছে দাঁড়িয়ে কিন্তু আমরা এখনো বলতে পারি না সঠিক অর্থে এর কোনো বিচার প্রক্রিয়া আসতে পারে বা বিচার সঠিক হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে মানুষের এই মানুষ প্রত্যাশা রাখে যে অন্তত নির্যাতিতা সে সঠিক বিচার পাক এবং দোষীর উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে যদি এখানে যারা পরিষেবা দিচ্ছে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারাই যদি সুরক্ষিত না হয় তাহলে তারা কাদেরকে পরিষেবা দেবে, এটা কিন্তু সবথেকে আগামী দিনে যে বড় সড়ো প্রশ্ন তৈরি হয়। কিন্তু এর কোন রকম অবাক হওয়ার কোনো কিছু থাকবে না বিপ্লব না। শাসক দলের পক্ষ থেকে প্রথম দিনই গা থেকে ফের ঝেড়ে ফেলে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এই ধরনের লোক আমাদের সঙ্গে যুক্ত নয়, তারা আমাদের কর্মী হতে পারে না। তার মানে তৃণমূল তার গা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। অপরাধীদের সঙ্গে অপরাধ ধরা পড়লে তারা তাদেরকে আর তাদের সদস্য বলে মনে করেন না বা কর্মী বলে মনে করেন না। পাশাপাশি তৃণমূলের সঙ্গে মেলামেশা ছিল এটা বলবার জন্যই স্থানীয় বিরোধী যারা দল আছে তারা এখানে বারবার অভিযান চালিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। আজকে শুভেন্দুবাবু বিশাল মিছিল করেছেন, পোস্টার নিয়ে বেরিয়েছেন। তার যেটা লক্ষ্য সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এই রাজ্যে শান্তি শৃঙ্খলা নিরাপদ নেই, সাধারণ মানুষ নিরাপদ নেই। আদতে এই যে রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মধ্যে আমরা কিন্তু দুটো বিষয় স্পষ্ট দেখছি সুব্রত, সাধারণ মানুষের প্রতিবাদের মুখ দেখতে পাচ্ছি না। যে বিদ্বজনদের একটা সময় নন্দীগ্রাম আন্দোলনের সময় দেখা গেছিল, যে বিদ্বজনদের সিঙ্গুর আন্দোলনের সময় দেখা গেছিল, আজকে একটা হাসপাতালে তিনটে মেয়ের ধর্ষণ হয়ে গেল জনসমক্ষে, তারা যখন সংবাদ মাধ্যমের সামনে বললেন, তাদের কিন্তু বিদ্বজনদের, বুদ্ধিজীবীদের বা সাধারণ যে সমস্ত মানুষগুলো রাত জেগেছিল আরজি করের ক্ষেত্রে, তাদের কোনো প্রতিবাদ মিছিল এরকম কিছু দেখা গেল না। মনে হচ্ছে না এটা যেন শুধু রাজনৈতিক লড়াইয়ের একটা জায়গা হয়ে গেছে, যার বিপাকে পড়তে পারে এই তিনটে মেয়ে। একেবারেই তুমি যে প্রশ্নটা করেছো একেবারেই সঠিক প্রশ্ন এবং একটা বিষয়কে অস্বীকার করার কোনো জায়গা নেই। যখনই এই ধরনের কোনো ঘটনা সামনে আসছে তখন কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ যে আমি সুনাম আমার যদি সঠিক কোনো কিছু আসে, তুমি যদি সাম্প্রতিক সময় যদি দেখো কলকাতা মেট্রো রেলের যে কলকাতায় উদ্বোধন হলো, সেখানে কিন্তু শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটি কিন্তু করা হয়েছিল। অথচ যখন আরজি করের ঘটনা বা এই প্রাসঙ্গিকতা বা এই নির্যাতনের ঘটনা বা যখন কোন রকম মহিলার উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে তখন কিন্তু তারা কিন্তু দায়ভার ছেড়ে ফেলতে বাধ্য হচ্ছে এবং সেটা করার জন্য কিন্তু মুখিয়ে থাকছে। অর্থাৎ কোনো কিছু কিন্তু আমরা দায় নেব না, এরকম একটা কিন্তু মানসিকতা তাদের। অর্থাৎ প্রথম কথা হচ্ছে এই যে বিষয়টাকে রাজনীতির দৃষ্টিভঙ্গিতে দেখা, এই জায়গাটা হচ্ছে সব থেকে একটা একেবারেই এটাই একটা মানসিকতার একটা বিষয় বা এখানে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়। তুমি আরজি করের ঘটনার প্রেক্ষাপটে তুমি এখানে জানো যে সেখানে দেহ কত দ্রুত সৎকার করে ফেলার একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছিল এবং এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু এই যে নির্যাতিতা তারা কিন্তু সেখানে রয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু সংবাদ মাধ্যমে হয়ে আছেন, যদিও তাদের পরিচয় গুণ রয়েছে, কিন্তু সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ যখন দিচ্ছেন প্রত্যেকটা মেয়েরা, প্রত্যেকটা মানুষ কিন্তু শিহরিত হয়ে উঠছেন যে আজকে তাদের নিরাপত্তা কোথায়। আগামী দিনে এই ঘটনা যে আপনার আমার বা তোমার বা আমার বাড়িতে ঘটবে না কি নিশ্চয়তা আছে। অর্থাৎ এই রাজ্যের শাসক দল যতই তারা দায়ভার ছেড়ে ফেলার চেষ্টা করুক না কেন, কোনো ক্ষেত্রে বা কোনো দিক থেকে যতক্ষণ পর্যন্ত শাসক ক্ষমতায় থাকবে তারা নির্বাচনে মানুষের দ্বারা নির্বাচন, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন। অর্থাৎ রাজ্যে শাসক কিংবা বিরোধী প্রশ্ন নয়, সেটি তো একটা মানুষ এবং সরকারি একজন কর্মচারী। এক্ষেত্রে দাঁড়িয়ে শাসক কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তারা যতই কিন্তু এড়িয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করুক না কেন, তারা কিন্তু কোনোভাবেই তারা তাদের দায়ভার অর্থাৎ তদন্ত প্রক্রিয়া থেকে সমস্ত বিচার প্রক্রিয়া পাইয়ে দেওয়াতে
থেকে তারা কিন্তু কোনোভাবে পিছিয়ে যেতে পারে না, এবং সেটা যদি পিছিয়ে যায় সেটা বলতে হবে একেবারেই শাসকের দুর্বলতা, সেটা কিন্তু একদম স্পষ্ট কিন্তু সামনে চলে আসবে, এবং এটা দাঁড়িয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হবে। এবং এই সুযোগগুলোকে কিন্তু বারংবার বিরোধীরা নেওয়ার চেষ্টা করছে। তুমি জানো যে আরজি করের ক্ষেত্রে মীনাক্ষী মুখার্জি ফ্রন্ট থেকে একেবারে সামনে থেকে কিন্তু লিড করেছিল, সামনে থেকে এই ঘটনাকে দ্রুত সত্তর হচ্ছিল, সামনে থেকে বিষয়টিকে কিন্তু আটকে ছিল, তারপরে কিন্তু গোটা দেশ জেনে যায়, বিদেশ থেকেও কিন্তু এর প্রতিবাদ আসতে থাকে। এই পাঁশকুড়ার ঘটনা এটা যখন সামনে এলো, শাসক কিন্তু দেখো এখানে কিন্তু একটা বিষয়, শাসক কিন্তু আগে থেকে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এরা কিন্তু বিরোধীরা তারা কিন্তু একটা জায়গা পেল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে ময়দানে নেমে এই রাজনৈতিক কাদা ছড়িয়ে শুরু করেছে। কিন্তু প্রশ্ন চিহ্ন, নির্যাতিতা কি প্রকৃত অর্থে বিচার পাবে, তা সময়ের সাথে তার উত্তর মিলবে। একদম, অসংখ্য ধন্যবাদ সুব্রত। সুব্রত, শেষ প্রশ্ন, নির্যাতিতা কি বিচার পাবে? না, এই রাজ্যের যদি বিচার প্রক্রিয়ার কথা বলেন তাহলে আমাকে অনেক কথাই বলতে হয়। 26,000 শিক্ষক নিয়োগের পর আবার তাদেরকে পরীক্ষা দিতে হয়, 9 বছর বাদে এসএসসি হয়। এই দেশের একজন স্কুলে নির্বাচন মণ্ডলীর সভাপতি হেডমাস্টারকে ঘাট ধরে মারতে মারতে স্কুল থেকে বার করে দেয়, তারপরের দিন তার 24 ঘন্টার মধ্যে সেই ভদ্রলোকের জামিন হয়ে যায়। আসলে কোথায় যাচ্ছি আমরা? একদমই, তাহলে কি আমরা কতটা নিরাপদ? আমরা তো নিরাপদ নই। একদমই, যেরকমটা আপনি বলছেন, তাহলে কি আমরা সেই মানে জলটা কি সেই একই জায়গায় গড়াবে? মানে আমি বলতে চাইছি আপনাকে যে আরজি করে যে ঘটনাটা হয়েছিল, তিলোত্তমার কিন্তু এখনো সঠিক বিচার পাওয়া যায়নি। আমরা কি এই একই পরিস্থিতি? না, ব্যাপারটা এখানে একদম, ব্যাপারটা দেখো, এই যে প্রক্রিয়া, এই মেয়েগুলো প্রমাণ করতে গিয়ে, আইনের কাছে প্রমাণ করতে গিয়ে, আজ এরা ক্যামেরার সামনে বলেছে তাদের অত্যাচারের কথা, তাদের চোখের জল, তাদের কান্না আমরা শুনছি, বাংলার মানুষ শুনছে। কিন্তু পাশাপাশি তোমাকে এটাও দেখতে হবে যে এই লোকগুলো বা এই যে মেয়েগুলো আজকে ক্যামেরার সামনে এসে বলছে, যখনই এইটি আদালতের বিচার পর্বে যাবে, সেইখানে কিন্তু এটা প্রত্যন্ত গ্রামের মেয়ে, সেখানে গিয়ে তাদের প্রমাণ করতে কিন্তু যথেষ্ট গলদঘর্ম হবে। এবং সত্যি কথা বলতে মানে সেই প্রক্রিয়াটা এত লং টাইম হবে, তখন এই মেয়েগুলো কিন্তু একটা মানসিক যন্ত্রণার মধ্যে কাটাবে এবং এই সমাজ ব্যবস্থাকে চরম ঘৃণা করবে। আর মানে এই সমস্যা আমাদের নজর থাকবে, আমাদের অরুণাভরও নজর থাকবে পূর্ব মেদিনীপুর থেকে। এবার আমরা মনে হয় আরও একটি জলজান্ত সমস্যা নিয়ে আসব, কারণ হচ্ছে পানীয় জলের সমস্যা। একদম যেরকমটা আপনি বলেছেন, অবশ্যই আমাকে একটু খুলে আমি আপনাকে একটু বলে দিই। পানীয় জলের সমস্যা, আপনার অবশ্যই যাবো একটু দক্ষিণ 24 পরগনার দিকে। পানীয় জলের নলকূপ অকেজো দীর্ঘদিন ধরে, স্থানীয় প্রশাসনে দ্বারস্থ হয়ে মেলেনি সুরাহা, তাই বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে কলসি হাতে রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভে নেমেছেন গ্রামবাসীরা। আমরা অবশ্যই এই প্রতিবেদনের দিকে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব সেই প্রতিবেদন। পানীয় জলের সংকট, এবার রাজপথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। ঘটনাস্থল সুন্দরবন বাসন্তী ব্লকের জ্যোতিষপুর পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকেই বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামের মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এছাড়া পাইপলাইনের সংযোগ থাকলেও সেখানে কোনো জল সরবরাহ হচ্ছে না, ফলে গ্রামবাসীরা পানীয় জলের জন্য চরম সমস্যার মুখে পড়েছে। আজকে 2.5 বছর 3 বছর ধরে আমাদের এই সমস্যা হচ্ছে। প্রশাসন থেকে কোনো সুবিধা পাচ্ছেন না? না, কোনো সুবিধা পাচ্ছি না। আমাদের টিউবওয়েল গুলো 2 মাস 3 মাস জল দেয়, তারপরে বন্ধ করে দেয়। এদিন সকালে মহিলারা কলসি কাঁখে নিয়ে একত্রিত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এর ফলে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পানীয় জলের জন্য বারবার জানিয়েও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন পানীয় জলের জন্য কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে বহুদূর যেতে হচ্ছে। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মহিলাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে অবরোধ নেই, তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
দক্ষিণ 24 পরগনায় এই পানীয় জলের সমস্যা আমরা পরপর দেখে এসেছি বলে, তুমি যদি একটুখানি আমাদের পরবর্তী যে আমরা যে অনলাইনগুলো করে এসেছি, যে আমাদের এই করেছি, প্রত্যেকটা দিনে কিন্তু জলের সমস্যা লেগেই আছে, মানে প্রত্যেকটা জেলায় এই জলের সমস্যা লেগেই গেছে। যদি দেখো আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, অবশ্যই। আর এই 1 ভাগ স্তরের মানুষকে জল কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, তো সেইখানে তাহলে বোঝাই যাচ্ছে জলের সমস্যা আছে। অর্থাৎ পানীয় জলের কথা বলা হচ্ছে, যে জলটা পান করবার জন্য, সেই পানীয় জলের সমস্যা। আসলে প্রশাসনের কোথাও একটা গাফিলতি আছে। আমাদের প্রতিনিধি দক্ষিণ 24 পরগনাতে রয়েছে রেবতী মালি। রেবতী, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদম এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। প্রতিদিনের মতো আবার তোমার কাছে এসেছি, আবার একটা সমস্যা। আসল খবর হচ্ছে এখানেই, যেখানে হচ্ছে সামাজিক যে সমস্যাগুলো আমরা তুলে ধরি, যদি সেটা সমাজের কিছু হয়। রেবতী, আজকের এই যে জলের সমস্যা, এই জলের সমস্যাটা 1 দিন 2 দিনের নয়, দীর্ঘদিনের, কি বলবে তুমি? দেখো, জলের সমস্যা তোমাকে বলে রাখি, শুধু এই জায়গায় দক্ষিণ 24 পরগনার বাসন্তী এলাকায় নয়, প্রত্যেকটা জায়গায় জলের সমস্যা। যে জল মানুষের জীবন বাঁচায়, আজকে তার জীবন অসহায় পড়েছে এই জলের জন্য। পানীয় জল মানুষ সময় মতন পাচ্ছে না। টিউবওয়েল আছে কিন্তু জল নেই। যে সমস্ত নলকূপগুলো আছে শুধু নামেই আছে, কিন্তু যে সমস্ত পাইপ লাইনের ব্যবস্থা করেছে, যে সমস্ত সব বাড়িতে বাড়িতে যে সব টাইম কল দেওয়া হয়েছে, সেগুলোতেও জল নেই। মানুষ জলের জন্য আজকের হাহাকার, তাদেরকে জল আনতে যেতে হচ্ছে বহু কিলোমিটার দূরে। তাই আজকে তারা রাজপথে বিক্ষোভ করেছে, বাঁশ বেঁধে মহিলারা আজকে সামিল হয়েছে। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের, একবারে বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতে, হরিকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। দেখো, সকাল থেকে যে মহিলারা তারা আজকে যে বিক্ষোভ শুরু করেছে, একমাত্র তাদের দাবি মেনে নিতে হবে, জলের সমস্যা দূর করতে হবে। কিন্তু কতদিন এই বিক্ষোভ করবে? আদপে কি বিক্ষোভের ফলে সত্যি কি তাদের জলের সমস্যা দূরীকরণ হবে? এটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। বিপ্লবদা, এখন তোমাকে একটা কথা বলি, তুমি বলছো যে নলকূপের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র সরকার থেকে, আর্সেনিক মুক্ত নলের জন্য প্রত্যেক এলাকায় 500 ফুটের একটা করে জলের ব্যবস্থা করেছে, যেটা বরাদ্দ হয়েছে। দ্বিতীয় হচ্ছে পাইপ লাইন দিয়ে জল পৌঁছাবার, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা মানুষের জন্য প্রত্যেক ঘরে জল পৌঁছাবার একটা পরিকল্পনা নিয়েছে। মানুষ প্রত্যাশা করেছিল। তার মানে এই যে পাইপ লাইন হলো, জল মানুষকে স্বপ্ন দেখানো হলো, 500 ফুটের পাইপ বসানো হলো, আদতে যদি মানুষ পানীয় জল না পায়, তাহলে কি বুঝে নিতে হবে এই সব প্রজেক্ট করার পেছনে আসলে এর পেছনে যারা আছেন তাদের ধান্দা কোথাও জড়িয়ে আছে? দেখো, একটা কথা তোমাকে বলে রাখি, রাজ্য সরকার থেকে যে বাড়িতে বাড়িতে টাইম কল বা টিউবওয়েলের যে ব্যবস্থা করে দিয়েছে, শুধু নামমাত্র, কারণ সামনেই বিধানসভা, তার ভোট নেওয়ার জন্যই কি এদের এই ব্যবস্থা? তাই বাড়িতে বাড়িতে শুধুমাত্র টাইম কলের ব্যবস্থা করেছে, কিন্তু জলের দেখা মিলছে না। আজকে যে জলে কষ্টের জন্য মানুষ ভুগছে। দেখো, তুমি যে কথাটা বলছো সত্যি, আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সেই 3 ভাগ জলের মধ্যে বেশিরভাগই নদীমাতৃক এলাকা, নোনা জল। তবু তার মধ্যেও মিষ্টি জল মানুষ পাচ্ছে, কিন্তু সেই জলটুকুই তারা সময় মতন তারা উঠছে। ভাটার অবস্থা হলে যদি ভাটা হয়ে যায়, সেখানে টিউবওয়েলে জল ওঠে না। কোনো জায়গায় হয়তো জল পায়, কিন্তু সেই জায়গাটা নোনা জল উঠছে। কিন্তু এইভাবে তারা এখন করার মানুষ, তারা সংসার চালাতে যাদের বেহাল অবস্থা, তারা জল কিনে খাচ্ছে। বাড়িতে বাড়িতে তাদেরকে অনলাইনের মতন করে জল দিয়ে আসছে, তাদেরকে অটোমেটিক এটিএম সিস্টেমও করে দিয়েছে, যেটা থেকে তারা এটিএম এর মতন কার্ড ঢোকালেই জল পাচ্ছি। তাহলে তুমি বলো, যে জলটা স্বাভাবিক গরিব মানুষ সংসার চালাতে বেহাল অবস্থা, রুজি রোজগারের জন্য যাদেরকে বাইরে যেতে হয়, তাদের পক্ষে কি জল কিনে খাওয়া সম্ভব? আর যে টিউবওয়েলগুলি আছে, সেগুলো নামে মাত্র। সরকার শুধু ভোট নেওয়াকে কেন্দ্র করে তো তারা শুধু নামে বাড়িতে বাড়িতে শুধু টিউবওয়েল বসিয়েছে, টাইম কল বসিয়েছে, কিন্তু কোনো জলের দেখা মেলেনি। আর যেগুলো টিউবওয়েলগুলো আছে, সেগুলো নাম মাত্র আছে, কিন্তু সেগুলোতে কোনো জল নেই। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, যেহেতু বদ্বীপ, বঙ্গোপসাগর এলাকা, যেহেতু এখানে জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ আছে, এবং এইটা যাদবপুর গবেষণা কেন্দ্র থেকে একটা বড় গবেষণা হয়, এবং তারপর থেকে ঠিক হয় প্রত্যেক অঞ্চলে গভীর নলকূপ করা হবে। তুমি যদি দেখো, সোনারপুর, বারুইপুর, বিভিন্ন অঞ্চলে একটা নলকূপ, 500 ফুটের নলকূপ বসানো হয়েছিল। প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় ছোট ছোট জায়গা করে করে বসানো হয়েছিল। এক্ষেত্রে কি এই গ্রামে কি সেইভাবে নলকূপের কোনো ব্যবস্থা করা হয়নি, গভীর নলকূপ?
দেখো 500 ফুটের তো দূরের কথা, তারা শুধু নামমাত্র টিউবওয়েলগুলো বসাতে আছে, শুধু প্রথম লেয়ারের জলগুলো উঠলেই দেখে নিচ্ছে, কিন্তু সেখানে কোনো গবেষণা হচ্ছে না, কিন্তু সেখানে কোনো আর্সেনিক মুক্ত আছে কিনা তারা প্রকৃত দেখছে না। কিন্তু সাধারণ গ্রামের মানুষ তো তারা এতটা বুঝতে পারে না, শুধু টিউবওয়েল বসিয়ে দেয়, তারা ব্যবহারের জন্য ওই জলগুলো পান করে। তারা কখনো কোনো বেশ সংস্থারা আছে না, প্রস্তুতকারী যে সংস্থা, তারা এসে কখনো দেখেও না প্রকৃত আর্সেনিক কতটা আছে, মানুষের সত্যি পানীয় জলটা উপকারী কিনা সেটুকুও তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসে না। তবু মানুষ দায়ে পড়ে পানীয় জলটা পান করে, কারণ তাদের একমাত্র অবলম্বন কোথায় যাবে? তারা তো শহর কেন্দ্রিক বসবাস করে না, গ্রামে যারা বসবাস করে তাদেরকে জল কিনে খাওয়া তাদের একটা অর্থের সত্যি সাধ্যের বাইরে। তবুও তারা ওই জলটাই শুধু কি করবে, কোনো কারণ, ওদের তো আর কোনো উপায় নেই, তাই ওরা বাধ্যতামূলক ওই জলগুলো খাচ্ছে। কিন্তু যে জায়গাতে তুমি বলছো, যেখানে বারাইপুর থেকে অন্যান্য অঞ্চল থেকে যেখানে 500 ফুটের পাইপ বসিয়ে যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু এইখানে যে বলবো যে বাসন্তীতে যেই ঘটনা ঘটেছে, বাসন্তী সহ অন্যান্য এলাকায় যে এই নলকূপের সমস্যাগুলো ঘটছে, সেখানে তোমাকে বলে রাখো প্রত্যেকটা জায়গায় আজকের বিক্ষোভ চলছে এবং পানীয় জল নিয়ে সমস্যা হচ্ছে। বিভিন্ন প্রশাসনকে বিভিন্নভাবে জানিয়েও কোনো সুরাহা মেলছে না। শুধু একটাই কি না, তারা দেখবে, বিষয়টা ভেবে দেখবে, এবং তাদের কাছে শুধু সান্ত্বনা বাক্যটাই আছে যে আমরা পরবর্তীকালে এই বিষয়টা আমরা দেখবো, যে পরবর্তীকালে ব্যবস্থা করে দেবো। একদম এই জল নিয়ে তো আমরা থাকবো, আর জলের যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষ কতটা আরও বেপারো হয়ে যায়, কারণ মানুষ আজকে বলছিল তাদের এই আন্দোলন ভবিষ্যতে থাকবে জল, পানীয় জল তাদের কাছে না পৌঁছালে। রেবতী স্যার, মানে সম্প্রতি পরপর দুদিন তুমি আমাদের কাছে যে খবর পৌঁছে দিয়েছো, সেই খবরের মধ্যে আমরা দেখতে পেয়েছি গতকালও একটি শিশুর মৃত্যু হয়েছে, স্কুলের শিশুর মৃত্যু হয়েছে, আবার আজকেও এইরকম একটা শিশুর মৃত্যু। আমরা আবার একটা মেয়ের খবর পেলাম, সাইকেল নিয়ে ফেরার সময় তাকে একটি ধাক্কা মেরেছে গাড়ি, ধাক্কা মারার পর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। কোথাও কি মনে হচ্ছে সাউথের নিরাপত্তা ব্যবস্থা, পথ নিরাপত্তা ব্যবস্থা খুব সংকটের মুখে? দেখো, তোমাকে বলে রাখছি, প্রতিনিয়ত মৃত্যু ঘটছে, এবং শিশু থেকে বৃদ্ধ থেকে বয়স্ক করে এবং সমস্ত মানুষের মৃত্যু ঘটছে। শুধু একমাত্র কিছু নেই, যেসব কারণগুলো আছে প্রত্যেকের সাথে প্রত্যেকটা সূত্র আছে। দেখো, তোমাকে বলে রাখি, যেখানে জল জমছে সেখানে নিশ্চয়ই রাস্তার দুরবস্থা, রাস্তার কারণে মানে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সেক্ষেত্রে অঘটন ঘটছে। কোনো জায়গায় জল জমা হচ্ছে, সেখানেও কোথাও সেখানে দেখতে পাচ্ছে না মানুষ, সেখানে জলে ডুবেও মারা যাচ্ছে। কারণ যে রাস্তার উপরে জল থাকলে কোথায় পুকুর আর কোথায় রাস্তা বোঝাই যাচ্ছে না, সব তো মনে হচ্ছে যেন পুকুরের মতন অবস্থা, সেখানেও মানুষ দুর্ঘটনা ঘটছে। এবং স্কুল যাত্রী থেকে ঠিক যে দুর্ঘটনাগুলো, যে মৃত্যুর মিছিল চলছে দিনের পর দিন এই দক্ষিণ 24 পরগনায়। দেখো, নিরাপত্তা তো একটা, তোমাকে বলে রাখবো, নিরাপত্তাহীনতায় যেরকম বুঝছে, এবং সেখানে দেখবে যে সিকিউরিটি, যেই নিরাপত্তাটা সরকারের তরফ থেকে সমস্ত জায়গায় প্রতিটি পদক্ষেপে নেওয়া উচিত ছিল, যেমন রাস্তার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ রাখা উচিত ছিল এবং সিভিক ভলেন্টিয়ার রাখা উচিত ছিল, সেক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তাহীনতা, এখানে সত্যি নিরাপত্তাহীনতা মানুষ ভুগছে। কারণ আজকের দিনে যে মৃত্যু সংখ্যা বলবো না, মৃত্যু মিছিল বলবো, দিনের পর দিন শিশু মৃত্যুর হাত থেকে সমস্ত মানুষের মৃত্যু মিছিল চলছে প্রত্যেক মুহূর্তে এই দক্ষিণ 24 পরগনায়। একদম সঞ্জীব, রেবতীর কথার মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আমরা পরপর যখন রেবতী প্রতিদিন খবরের মধ্যে থাকি, যখনই খবরের আমরা প্রতিদিন গড়ে দেখছি একটা দুটো করে বাচ্চা বারবার রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সেইখানে একটা বড় দায়িত্ব থাকে। মমতা ব্যানার্জি একটা যুব সম্প্রদায়কে কাজে লাগিয়েছিল সিভিক ভলেন্টিয়ারের জন্য। সেই সিভিক ভলেন্টিয়ার কি হারিয়ে গেল দক্ষিণ 24 পরগনা থেকে, নাকি তাদের কাজ শুধুমাত্র থানার কাজ করতেই তারা ব্যস্ত রয়েছে, তারা পথ নিরাপত্তার কথা ভাবছে না? রেবতী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, সিভিক ভলেন্টিয়ারকে তো প্রত্যেকটা পাড়া থেকে একটা করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, কিন্তু প্রকৃত তারা কাজের নয়। তাদের শুধু কি না তৃণমূলের পেছনে ঘোরা এবং তৃণমূলের দাদাগিরির সঙ্গে সামিল দেওয়াই হচ্ছে তাদের একমাত্র কাজ। তারা কিন্তু প্রকৃত কাজের কাজ করে না। তারা যদি প্রকৃত কাজের কাজ করতো, তাদেরকে একমাত্র দেখতে পাবে পুলিশের পেছনে, নাহলে কোনো নেতা মন্ত্রীর পেছনে। যখন কোনো নেতা মন্ত্রী আসবে তখন দেখবে সিভিকের যেন মিছিল চলছে, তো সিভিকের ভিড়ে অন্য মানুষকে দেখাই যায় না। কিন্তু আজকে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গতিতে গাড়ি যাচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, তখন কোনো সিভিক কেন, কোনো পুলিশ, রাজ্য সরকারের পুলিশের কোনো দেখা পাওয়া যায় না। ঠিক মৃত্যু ঘটার পরে পুলিশরা হাজির হয়। একদম, অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। আমরা খুব রেবতীকে ধন্যবাদ দেবো এই কারণে, কারণ রেবতী প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত
একেবারে খবর তুলে এনে আমাদের এখানে পাঠায়। রেবতী এই মুহূর্তে জেলায় যে কোনো সংবাদ হোক, সেটা রাত্রি মাঝরাতে হলেও রেবতীর কাছে সে খবরটা থাকে। কারণ আমরা দেখেছিলাম যে আমাদের সংবাদকর্মীদের মধ্যে রেবতীর পারফরমেন্স অনেকটা মানে প্রতিনিয়ত খবরের মধ্যে থাকার একটা বিশেষ গুণ তার মধ্যে রয়েছে। এবং আমাদের এই প্রত্যেক দিনই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমরা দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের খবরের শিরোনামে থাকেই, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার খবর না থাকলে মনে হয় এক্সপ্রেস নিউজের এক্সপোজ করার মতো কিছু নেই। খুব রেবতী যেভাবে খবরের মধ্যে থাকে, অবশ্যই সংবাদ প্রতিনিধি আসলে কেন রেবতী থাকে বলুন তো। রেবতী এখানে বলছিলেন, বারবার করে বলছিলেন যে সিভিক ভলেন্টিয়ারকে দেখা যায় তৃণমূল নেতাদের তাবেদারি করতে, সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায় পুলিশের যে অফিসার আছে তার সঙ্গে তাবেদারি করতে। আসল তো তার কাজ নয়, তার কাজ হচ্ছে পথ নিরাপত্তাটাকে। মমতা ব্যানার্জি একটা মহৎ আদর্শ নিয়ে, মমতা ব্যানার্জি প্রত্যেকটা পরিকল্পনার পেছনে একটা কারণ আছে। মমতা ব্যানার্জি সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষের কথা ভেবে এক একটা প্রকল্প করেছে। সেই প্রকল্প থেকে মাঝখানে কেউ লুট করে নিয়েছে সেটা তো তার কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সিভিক ভলেন্টিয়ার করেছে, রাজ্য সরকারের যে আর্থিক ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে লোক নিয়োগ করে তাদের মাইনা দিতে গেলে একটা সমস্যা হবে বলে সিভিক ভলেন্টিয়ার নতুন প্রজন্মের ছেলেরা তারা কাজ করবে, গ্রামের ছেলেরা কাজ করবে, যেমন গ্রাম্য পুলিশ তেমনিভাবে তারা কাজ করবে। তারা রাস্তায় যাতে দুর্ঘটনা না ঘটে এবং যে কোনো খবর দ্রুত সেখানে পৌঁছানোর জন্য একটা পরিকল্পনা নিয়েছেন। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্মতে ঠিক সন্তুষ্ট নয়, যেমন মানুষও সন্তুষ্ট নয়, ঠিক সেইভাবে সন্তুষ্ট নয় হচ্ছে রাজ্যের শাসক দলের যারা উচ্চ নেতৃবৃন্দ আছে। তারাও দেখছে যে সিভিক ভলেন্টিয়ারকে যে কাজের জন্য আনা হয়েছিল তাদের ঠিক সেইভাবে তাদেরকে পাওয়া যাচ্ছে না, কাজে সেভাবে পাওয়া যাচ্ছে না। আর বিরোধীরা তো এটাকে একটা ইস্যু করবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু আমরা বলবো যারা কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন, আপনি ভাবুন পরিবারের একটা এই ছোট্ট শিশুটা পরপর 3 দিন আমরা খবর করছি, আমাদের ভালো লাগছে না, আমরা খবর করতে চাই না, কোনো মানুষের মৃত্যু হোক এমন খবর করতে চাই না। কিন্তু আমাদের খবর করার কারণটাই হচ্ছে সমাজকে সচেতন করা। তাই এই খবরের মধ্যে দিয়ে আমরা সচেতন করছি পথ নিরাপত্তা আরও বাড়ানো হোক, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ, ট্রাফিক আরও সক্রিয় হোক। একদমই আমার মনে হয় এবারে আমাদের পরবর্তী একটি প্রতিবেদনের দিকে চোখ রাখে। কিন্তু সর্বোপরি আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, অবশ্যই আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে। আপনাদের অবশ্যই মনে অনেক প্রশ্ন জাগতেই পারে, আপনারা অবশ্যই কল করতে পারেন এবং আপনাদের মনে যা যা প্রশ্ন আছে আপনারা অবশ্যই করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেওয়া। এবং আপনারা এরকম এক্সক্লুসিভ কিছু নিউজ প্রতিনিয়ত আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে, তার জন্য আপনাকে ফলো করতে হবে এক্সপ্রেস নিউজের ইউটিউব চ্যানেল এক্সপ্রেস নিউজ বাংলা। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই ফলো করতে পারেন এক্সপ্রেস নিউজের ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল এবং টুইটার চ্যানেল। আমরা অবশ্যই পরবর্তী প্রতিবেদনের দিকে চোখ রাখবো। আসানসোলের দিকে দাদা আমরা চোখ রাখবো এবারে। এটা একটু অন্যরকম একটি প্রতিবেদন। অবশ্য আমি আগে এই ব্যাপারে বলে রাখি, দুর্গা প্রতিমা থেকে দুর্গার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগ ধৃত ভিন রাজ্যের বাসিন্দার দিকে। ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশিলা পালপাড়ায়। আমরা অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা প্রতিবেদন দেখে নেব। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। কুমোরপাড়ায় জোর কদমে চলছে কাজ। বৃষ্টিকে মাথায় নিয়ে বেশ চাপের মধ্যে কাজ করতে হচ্ছে প্রতিমা শিল্পীদের। এমন পরিস্থিতির মাঝে তৈরি মূর্তির মাথা ভেঙে নিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশিল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরির কারখানায় দুর্গা প্রতিমার 2খানা মুখ ভেঙে নেয় এক যুবক। পরে ওই মুখ উদ্ধার হয় অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। অবশেষে ধরা পড়ে এক প্রতিমা শিল্পী কারিগর। বাড়ি ভিন রাজ্যে হলেও প্রতিমার কাজ করছিল এই এলাকায়। কেন এমন কাজ করলো সে? একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা, পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে। কি কারণ মনে হয়? ওর মুখটা দরকার, হিংসা আর কিছুই না। ছেলেটা এখানে কাজে এসেছে, থাকে চিনাকুড়ি বলছে। হ্যাঁ বিহারে, যাই হোক আমি চিনিও না ছেলেটাকে। তো মুখটা ভেঙে নিয়ে গেছে, দুটো মুখে, দুটো ঠাকুরের ভেঙেছে। ও শুধু মুখটাই নিয়েছে, ওর মুখটাই দরকার ছিল, মুখটাই নিয়েছে। আমি যে শুনতে পেলাম যে মুখটা নাকি অন্য ধরনের মুখ ছিল। হ্যাঁ এটা বাইরের মুখ ছিল, ওই জন্যই ওর প্রয়োজন। এই মুখটা এখানে এখনো নেই। অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অনুমান, যে দুটি মূর্তির মুখ ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তার ছাঁচ কোনো মৃৎশিল্পীর কাছে নেই।
তাই সেই ছাঁচ গড়ার জন্য এই ঘটনা ঘটেছে। আর এতে সবচাইতে বিপদে পড়েছে শিল্পী বাপি পাল। ঠাকুর ভেঙে দিয়েছে, দুটো মুখ চুরি করে নিয়ে চলে গেছে। ঠাকুরে কিছু ভাঙেনি, শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে। হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা, ঠিক আছে, ওই ছেলেটা প্রথমে স্বীকার করেনি, তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে, হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। বাপির অভিযোগ এ কাজের নেপথ্যে অন্য কেউ আছে, কারণ এমন প্রতিভার মুখ আর কারো কাছে নেই, তাই শত্রুতা করে তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। অভিযুক্ত যুবক যেখানে কাজ করত তাদের বক্তব্য তার মাথার সমস্যা আছে। সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে, তাছাড়া কে আনবে? আমরা তো আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে, আমরা কিছুই জানি না। আর যে গেট তালা খুললে যায় ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না। ছেলেটা কতদিন কাজ করছে আপনার এখানে? কাজ করছে মাস 2-3 মাস হলো, 3 মাস হয়নি, 2 মাসের মতো। নিজের মর্জি মতো করলো ঘটনাটা? ও নিজের মর্জি ছে। আরে বললাম তো কালকে টাকা দিছি, ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, দিয়ে রাত্রেবেলা এসছে, আর সকালবেলা আইসা কাজে লাগার কথা, কাজে লাগায় আসে নাই, রাত্রেবেলা এসছে। আইসা যে খাওয়া দাওয়া করে আমরা তো ভিতরে থাকি, ভিতরে চলে গেছি, গেট বন্ধ থাকে। বুঝে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এ কিন্তু আমরা আসানসোলে এক অন্যরকম চিত্র দেখলাম। আসানসোলের এক দুর্গা মূর্তির মুন্ডু ছেদ করে চুরি করা হয়েছে, কিন্তু একদমই এক অন্য ধরনের চোর বলে বলা যায়। বিপ্লবদা কি বলবেন এই বিষয়ে? না, বিষয়টা যেরকম ভাবে ভাবা হচ্ছে, তুমি যদি একটু ভাবো যে আমাদের বাইরের ওয়েদারটা এখন যা চলছে, কদিন ধরে যা ওয়েদার চলছে, টানা বৃষ্টি চলছে, প্রতিমা শিল্পীরা কি চায়? একটু রোদ। সেই রোদে তারা তাদের প্রতিমাগুলোকে শুকিয়ে নিতে পারে, কারণ প্রতিমা তৈরি হয় কাঁচা মাটিতে, তারপরে সেটা শুকোনোর ব্যাপার থাকে, তার উপর রং শুকোবার ব্যাপার থাকে, তার উপর অলংকার, সবটাই নির্ভর করে হচ্ছে ওয়েদার, অর্থাৎ সূর্যের আলো, প্রচুর তাপের প্রয়োজন হয়, যেটার জন্য যাতে শুকোতে সময় লাগে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো, প্রথমে যখন খবরটা আসলো যে দুর্গা প্রতিমার মূর্তি ভেঙে নেওয়া হয়েছে, তখনই মনে করা গেল এর পেছনে আবার কোনো রাজনৈতিক দলের গন্ডগোল নেই তো। এবং তারপরে যখন খবরটার ভেতরে আমরা যাই, প্রতিনিধিদের সঙ্গে যখন কথা বলি, তখন বিষয়টা এই রকম দাঁড়ায় যে এটা মানে সেই রকম রাজনৈতিক কোনো বিষয় নয় বা হিংসার কোনো ঘটনা নয়। ঘটনাটা হচ্ছে প্রতিহিংসার। কিরকম প্রতিহিংসার? যে দুটি মুখ তুমি দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলোর আজ কিংবা কালকের মধ্যে এই ঠাকুরগুলো দেওয়ার কথা, অর্থাৎ ক্লায়েন্টকে তুলে দেওয়ার কথা। আর যে মূর্তির মুখ দুটো বলা হচ্ছে, এই মূর্তির মুখ আসানসোলের মধ্যে একমাত্র বাপি পাল যে শিল্পী আর কি, এই বাপি পালের কাছে এই রকম বড় মুখ আছে। মুখগুলো একটু বড়, অনেকটা জগদ্ধাত্রী টাইপের মুখ, এবং চক্ষু দানও হয়ে গেছিল, মানে চোখ আঁকা হয়ে গেছে, সেটি সাপ্লাই দেওয়া হবে। তুমি জানো আজকের ডেটে একটা প্রতিমার দাম নাই করে 50 থেকে 60 হাজার, খুব কম। তো সেইখানে এই মূর্তির দাম প্রায় 80-90 হাজার টাকা। সেই মূর্তির যদি মাথা খুলে নেয়, মাথা খুলে নেওয়া কেন নেওয়া হয়েছে সেটা প্রসঙ্গ, এইবার মূর্তির মাথা খুলে নেওয়ার পরে প্রথম হচ্ছে বাপি পাল, তার মাথার কাজ করে না, সে বুঝতে পারে, কারণ এই মাথার ডিমান্ড, অর্থাৎ মূর্তির যে ছাঁচটা, এই ছাঁচটার খুব ডিমান্ড আশেপাশের পালদের কাছে, অর্থাৎ প্রতিভা শিল্পী যারা আছে তাদের। কিন্তু গুণাক্ষরে বাপি এই সময় তার প্রতিবেশী যে পাল আছে, যার নাম হচ্ছে ওই হরিরঞ্জন পাল, তার সেখানে যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে এই মূর্তির মাথা দুটো পড়ে আছে। আচ্ছা, মানে ভাঙা মাথা দুটো আর কি, শুধু ছাঁচের সামনেটুকু পড়ে আছে, এবং সেখান থেকে সে কিন্তু এটা তোলে, এবং সেই সাথে কি করে না, ওখানে যে মানে যে ছেলেটি, বাইরের একটি ছেলে, তার নাম হচ্ছে প্রীতম ঠাকুর, যথাসম্ভব জেসিটির বাসিন্দা ছেলেটি, এই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে ছেলেটিকে নিয়ে আসে, এবং ছেলেটি সেই সময় স্বীকার করে যে তাকে কেউ একজন বলেছে যে প্রতিমাটা চাই, ওই মুখটা চাই, ও বড় মাথা, অন্য কেউ মেন মাথা। এবার একে বেঁধে রাখে, প্রথমে সে স্বীকার করে না, বেঁধে রাখে। সবাই বলে মারধর করেনি, বাপি এবং বাপির বউ এরা বলে মারধর করেনি, কিন্তু মারধর না করলে তো বেরোবে না। কিছুক্ষণ বাদে কিন্তু কাঁদতে কাঁদতে বলে ফেলে যে আমাকে এক আদমি বলা থা উসকো লানে কে লিয়ে। তো একজন দেখো, এই যে ছেলেটি
যে প্রীতম ঠাকুর, তার বয়স খুব বেশি হলে 20 থেকে 23 বছর বয়স। একজন শিল্পী, যার মধ্যে শিল্পী সত্তা আছে, সে কখনো একটা প্রতিমার মুখ খুলতে পারবে না, তৈরি করা একদমই তাই। কিন্তু এক্ষেত্রে কি দেখা গেল, এক্ষেত্রে দেখা গেল যে এই ছেলেটি কিন্তু অনায়াসে মূর্তির মুখটা খেলে নিয়েছে। তার মানে কি, তার কাছে ঠাকুরটা না, তার কাছে ওই ছাঁচটার দরকার আছে। কারণ কেউ একজন ওকে বলেছে যে এই ছাঁচটা দরকার আছে, তার জন্য সে যত পারিশ্রমিক হয় দেবে। কিন্তু পাশাপাশি যখন হরিরঞ্জন পালের কাছে যেহেতু কাজ করে, সেই হরিরঞ্জন পালের কাছে যখন আমাদের জয়ন্ত সাহা প্রতিনিধি গিয়েছিল, তখন হরিরঞ্জন একদম পরিষ্কার বক্তব্য যে আমরা জানি না, আমরা রাতে বন্ধ করে দিয়ে ভেতরে শুয়েছিলাম, ও ছিল, ও কখন চলে গেছে, কখন এই কাজ করেছে আমরা কিচ্ছু জানি না। আর আরও একটা কথা যেটা বলেছে এই সময় হরিরঞ্জন বাবু, যে ও কিন্তু একটু মানসিক ভারসাম্য, মানে মানসিক ভারসাম্য হিসেবে এটা যতটা ঠিক সত্যি, আবার এটাও ঠিক যে একটা মানসিক ভারসাম্যহীন ছেলেই এই কাজটা করতে পারে, যেমন সত্যি এই ভেবেই বলেছে হরিরঞ্জন বাবু। পাশাপাশি এটাও ঠিক যে এই ছেলেটির যে বয়স, মানে খুব বেশি হলো 2 মাস, বলো 2 মাস 3 মাস হলো এখানে কাজ করতে এসছে, মূর্তি গড়ার কাজ করতে এসছে। কতটা শিল্প ভাবের মধ্যে রয়েছে জানি না, কারণ যদি সে শিল্পী হতো, কখনো একটা মূর্তি, একদম তৈরি করা মূর্তির মাথা সে খুলতে পারতো না। এটা অনেকটা মানে খুন করে ফেলার মতো একটা ব্যাপার একটা শিল্পীর কাছে। এখানে কিন্তু তাই হয়েছিল। এবং এরপরে যখন একে মানে এখানে বাপির বক্তব্য, বাপির স্ত্রী বাপি পাল, এরা শিল্পী, এরা কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে গেছে দুটো কারণে। তুমি যদি একটু ভাবো সঞ্জীব, একটা হচ্ছে এই মূর্তিটা যাদের দেওয়ার কথা ছিল, মূর্তির মাথা চলে যাওয়ার পর আবার মাথা বসিয়ে দিলে সেই মূর্তি তারা নেবে কিনা, এটা কিন্তু তুমি একটা মাথা ভাঙা মূর্তি ছিল, অবশ্যই কেউ চাইবে না এই মূর্তিটা নিতে। যেটা বলছে বাপি, যেটা বলছে যে অসুর, সিংহ, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কারো মাথার কিচ্ছু করেনি, ও শুধু দুর্গার মাথা দুটো নিয়েছে। তার মানে আসল উদ্দেশ্য হচ্ছে ছাঁচটা, আসল ছাঁচটা। এর মধ্যে কোনো ব্যক্তি আক্রোশ নেই, এর মধ্যে শিল্পী তার যেটা ভালো লাগে আর কি মূর্তি, এই ছাঁচটা হলে একদম বিশাল কিছু হবে। কারণ আসানসোলের বুকে এইরকম বড় দুর্গার মুখের ছাঁচ কারো কাছেও নেই, এটা বাপি বলছে। হতেই পারে, এটা খুব স্বাভাবিক। তবে এটাও তো ঠিক যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। কারণ এই ছেলেটির পক্ষে কখনোই সম্ভব না যে ও নিজে ইচ্ছা করে এই মূর্তি দুটো, তুমি যদি দেখো মূর্তি দুটো এত সুন্দর প্রাণঞ্জল, যেখানে বোঝাই যাচ্ছে মূর্তিটা, যখন আমাদের সংবাদ প্রতিনিধি যখন কপি লিখছিল তখন বলছিল দেখুন মূর্তিটা দেখে কীরকম লাগছে, খুব ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে যেন তার চোখের ভাষা কথা বলছে। আসলে আমাদের দুর্গা প্রতিমার মধ্যে আমরা প্রতি মুহূর্তের আসার সময় একরকম চোখ দেখতে পাই, তারপরে মাঝে একরকম দেখতে পাই, আবার এই যে ঘটনার পরে আমরা যে মূর্তির চোখ দেখলাম, বিসর্জনের চোখ, যেন মা কাজ যেরকম, এক্ষেত্রেও কিন্তু সেই রকম একটা অনুভূতি আসছিল। যাই হোক, প্রতিমা যারা তৈরি করে তারা কখনো এই ধরনের কাজ করবে বলে আমার তো মনে হয় না যে এই ধরনের কাজ করতে পারে। তাহলে এই ধরনের কাজ যে করেছে, হয় সে মানসিক বিকারগ্রস্ত, তার মানসিক অবস্থা একটু কোথাও খারাপ আছে, আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে এর নেপথ্যে কেউ আছে যে একে দিয়ে এই কাজটা করিয়েছে, যাতে পুজোর মুখে বাপির একটা বড় আর্থিক ক্ষতি হয়। তারপরে হলে কারা করবে? এই পালদের মধ্যে কেউ একজন করবে। তাহলে এই পালদের মধ্যে কেউ একজন, হরিরঞ্জন পাল আর বাপি পালের মধ্যে লড়াই লাগাবার মধ্যে তৃতীয় কোনো পাল রয়েছে যারা এই গণ্ডগোলটা করতে পারে। হয় হরিরঞ্জন, নয় হরিরঞ্জনের মতো কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যারা এই ক্ষতিটা করে আদতে সমাজ মাধ্যমে একটা বিশৃঙ্খলার প্রভাব তৈরি করতে চেয়েছিল, আজকেও ধরা পড়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে বাপিকে একটা আর্থিক লোকসানের মুখে দাঁড় করিয়ে দেওয়া। একদমই তাই। আজকে আমরা সত্যি অনেকগুলো খবর নিয়ে আলোচনা করলাম। আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের প্রতিদিন 7টার অনুষ্ঠানে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের টোল ফ্রি নাম্বারে। একদম অবশ্যই। আমরা চলে এসেছি বিপ্লব দা, আমাদের একদম আজকের অনুষ্ঠানের শেষে চলে এসেছি, অবশ্যই আমাদের যাওয়ার পালা। সুতরাং এক্সপ্রেস নিউজ দেখতে থাকুন। এক্সপ্রেস অনলাইন এখন পর্যন্ত এই পর্যন্তই। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।